আমরা ওকে একাদশী মুখুজ্জে বলেই জানতাম। ওর এহেন নামডাকের কারণ এই, কেবল 2 দিন বাদ দিয়ে সারা মাসটাই উনি একাদশী করতেন। একাদশী মানে একবেলা খেয়ে থাকতেন। এ বিষয়ে ওর রেকর্ড ছিল পুরো 80 বছরের পাকা রেকর্ড। শুধু একাদশীর 2 দিন বাদ যেত, সে 2 দিন তার ছিল অনাদশী, অর্থাৎ একেবারে অনাহার। উনি বলতেন ওতেই ভালো থাকা যায়, সুখে থাকা না হোক, বেঁচে থাকার ওই যে প্রশস্ত উপায়, তার প্রতিবাদের সাহস করবে কে? কেননা তার জাজল্যমান উদাহরণ উনি নিজেই। যদিচ ওরূপ অদ্ভুত দৃষ্টান্ত সম্প্রতি আর বর্তমান নেই, আমরা হারিয়েছি অতীতের গর্ভেই এখন। কিন্তু 95 বছর তো বেঁচেই ছিলেন। আকস্মিক দুর্ঘটনাটা না ঘটলে আরও 95 বছর যে কায়ক্লেশে বাঁচতেন না, এমন কথা জোর করে বলা যায় না। শ্যামরতন বাবুর বাবা অকালে মারা গেছেন, সবাই শুধু এই খবরটাই পেয়েছে। কিন্তু কি দুঃখে এবং কোন দুর্ঘটনার ফলে তিনি যে অকস্মাৎ দেহ রক্ষা করলেন, যে মর্মন্তুদ কাণ্ড না ঘটলে তিনি কিছুতেই অমন করতে যেতেন না, তা কেবল আমিই জানি। আমি আর প্রত্যুষ আর প্রত্যয়, ওরা ওদের পাশের বাড়ির, আমার সঙ্গে এক ক্লাসে পড়ে, আলাদা স্কুলে। ওদের কাছেই আমার শোনা যে জলের ছোঁয়াচ থেকে তিনি সর্বদা সাবধানে আত্মরক্ষা করে চলতেন, নিদারুণ সংকটকালে সেই জলস্পর্শ করেই তিনি মারা গেলেন। জলের আস্বাদ জলের চেয়ে ভালো হওয়াই তাঁর অপমৃত্যুর কারণ। জলের এই ইতর বিশেষ রকমেরই ইতরতা তিনি বরদাস্ত করতে পারতেন না বলেই এই দুর্ঘটনাটা ঘটল। জল তিনি যে একেবারেই পান করতেন না তা নয়, করতেন সামান্যই, কিন্তু স্নান আদপেই না। স্নান করতে হলে জল ছাড়া আরও একটা জিনিস লাগে, তেল মাখতে হয়। জলে পয়সা খরচা নেই বটে, কিন্তু তেলে আছে। এই জন্যেই তিনি স্নান বর্জন করেছিলেন। সেটা অবশ্য আমাদের আন্দাজ, তার ব্যাখ্যা অন্যরকম ছিল। সেটা আমি জেনেছিলাম যেদিন রাস্তায় আমাকে ধরে তিনি জিজ্ঞেস করলেন, গোরা, তুমি কি স্নান করো? আমি আর মন্টু দুজনে যাচ্ছিলাম, এমন সময় মাঝ রাস্তায় আমাদের মাঝে পড়ে তাঁর এই অদ্ভুত প্রশ্ন। আমি উত্তর দিই, আগে হ্যাঁ, প্রত্যেক মাসেই। মাসে? হ্যাঁ, মাসে তো বটেই। সকালে নেটে স্কুলে যাই, আবার স্কুল থেকে ফিরেই ফের চান করি। তার চোখ দুটো কপালে উঠে গিয়ে বলে, বলো কি? তারপর সন্ধে ফুটবল খেলে এসে আবার একবার চান করতে হয়। হ্যাঁ, তার চোখ দুটো যেন বেরিয়ে আসার জন্য অস্থির। তবে রাত্রে আর করা হয় না, তখন ঘুমোই কি না, ঘুমোলে পরে চান ফানের কথা মনে থাকে না। কিন্তু ভোরে উঠেই চলে যাই আবার লেকে সাঁতার কাটতে, তাতেও অনেক সময় চান করা হয়ে যায়। আগা পাশতলা না ডুবিয়ে তো সাঁতার কাটা যায় না, কি করব? বহুক্ষণ তার মুখ থেকে বাক্য স্ফুট হয় না। অবশেষে বললেন, কূপের দড়ি দেখেছ? আমরা ঘাড় নাড়ি। 2 দড়ি কেন, কিনে একটা শিকে তুলে রাখো, আর একটা দিয়ে অনবরত জল তোলো। দেখবে যেটা নির্জলা তোলা আছে সেটার অখণ্ড পরমায়ু, আর যেটা কেবল কূপে চোবানি খাচ্ছে তার আর দেখতে হবে না। এই হয়ে এলো বটে। আমি মোটেই চান করি না, দেখছো তো, এই 95 বছরেও কেমন তাজা টনক রয়েছি। আর তোমরা, তার ঢের আগেই তোমরা পচে যাচ্ছ। কত বয়স হবে তোমার? 12। এই 12তেই যা বাড়াবাড়ি শুরু করেছ, তাতে টিকলে হয়। আরও 12 পর্যন্ত যদি বা বেঁচে পড়তে থাকো, থেকেই যাও, 82 পর্যন্ত পৌঁছবে কিনা সন্দেহ। স্নানাহার বাঁচিয়ে এইভাবে বীরের মতো তিনি বেঁচে যাচ্ছিলেন। এমন সময় সেই শোচনীয় দুর্ঘটনা ঘটল ভোরের দিকেই। রামরতন ও শ্যামরতন পিতা পুত্রে শুয়েছিলেন একই শয্যায়, যেমন তাদের চিরদিনের অভ্যাস। এমন সময় রামরতনের পেটে কি যেন নড়ে উঠল। পেটের নেপথ্যে নয়, শটান পাটাতনেই। বিস্মিত হয়ে রামরতন চোখ খুলে দেখেন এক বেড়াল শিশু। বেড়াল দেখেই রামরতন এক লাফে বিছানা ছেড়ে উঠলেন, বেড়ালকে বাগিয়ে ধরলেন নিজের মুঠোয়। তারপর তার আস্ফালন দেখে কে? হ্যাঁ, আমার ঘরে বেড়াল মানে মাছ আর দুধের বরাদ্দ, বেড়াল মানেই খরচান্ত, সর্বশান্ত। আমাকে ফাঁক করবার মতলবে এখানে ঢোকা হয়েছে বাছাধনের বটে।
সলেজে বেচারাকে ধরে সতেজ তিনি ঘুরতে থাকেন। বেড়ালের সঙ্গে এই মুষ্টিযুদ্ধের অবকাশে কি করে জানি না, হয়তো সেই ঘুরপাকে মাথা ঘুরে তিনি পড়ে যান। তার সেই প্রসিদ্ধ পদস্খলন, অনিবার্য অধঃপতন কিছুতেই তাকে থামাতে পারা গেল না। হয়তো ঘণ্টিদের আশ্রমের থেকে কোনো মহাপ্রভু কলা খেয়ে খোসাটি দয়া করে একাদশীদের বাড়ির দিকে নিক্ষেপ করেছিলেন। সেই খোসার থেকে এই দশা। ঘণ্টিদের খোসামদের দরুণই দারুণেই পদস্খলন। মাথায় চোট লেগে একাদশী তো অজ্ঞান হয়ে গেলেন। অনেকক্ষণ গেল, অনেক চেষ্টা হলো, জ্ঞান আর হয় না। অগত্যা শ্যামরতন ভয়ে ভয়ে প্রস্তাবটা পারল, ডাক্তার ডাকবো নাকি? শ্যামরতনের মা সন্ত্রস্ত হয়ে উঠলেন, সর্বনাশ, তাহলে কি আর ওকে বাঁচানো যাবে বাবা? ডাক্তার এসেছে, ভিজিটের ফিস দিতে হবে, জানলে ওর জ্ঞান আর ফিরতে চাইবে না। তোমার বাবাকে কি চেনো না বাবা? বাবাকে ভালোই চেনেন শ্যাম, নিজেকে চেনেন তারও বেশি। কাজেই পিতৃহত্যা পাতকের ভাগী হবার জন্য তিনি আর বেশি পীড়াপিড়ি করলেন না। একাদশী গিন্নি বললেন, তার চেয়ে 1 পয়সার চিনি কিনে আনো বরং, শরবত করে একটু খাওয়ালেই জ্ঞান ফিরবে। 1 পয়সার, বেশি নয় কিন্তু। পয়সার কথা কানে যাবার জন্যে হয়তো একাদশীর জ্ঞান ফিরল। গিন্নি বললেন, এইটুকুন ঢক করে গিলে ফেলো দেখি, গায়ে বল পাবে, সেরে উঠবে এক্ষুনি। কি এটা, দুধ? দুধ দেব তোমাকে? কি যে বলো তুমি! গিন্নি হেসে কথাটা উড়িয়ে দেন। তবে কি বেদানার শরবত? ছি ছি, অমন কথা মুখে হইল না। গিন্নি এবার রাগ করেন, বেদনাহত হন যেন। বেদানা দিয়ে তোমাকে বেদনা দিতে পারি? বার্লি টাইলে নয় তো? ভয় পাচ্ছ কেন? তোমার পয়সা জলে দেব তেমন মেয়ে পেয়েছ আমায়। এখন ঢক করে গিলে ফেলো দেখেন, সামান্য একটু জল মাত্র। ভরসা পেয়ে একাদশী 1 ঢোক খান। কীরকম জল? কেমন মিষ্টি মিষ্টি লাগছে যেন। জল কি এমন মিষ্টি হয় নাকি? জল তো এ নয় গিন্নি। ও কিছু না, শ্যাম একটুখানি চিনি মিশিয়েছে জলে। দুঃসংবাদটা তিনি আস্তে আস্তে ভাঙতে চান। কি বললে গিন্নি? জলে চিনি? এইবার ডোবালে তোমরা, পথে বসালে আমায়। এইবার আমি সর্বশান্ত হলুম। জলে চিনি? কি সর্বনাশ! জলে চি! বলতে বলতে চি চি করেই একাদশী নিজেকে উদযাপন করলেন। সেই প্রথম শ্যামরতন বাবুর বাড়ি চিনি এলো, কিন্তু চিনির সঙ্গে বাপকেও জলাঞ্জলি দিতে হবে। সামান্য জলযোগ যে এমন বিয়োগান্তক ব্যাপারে দাঁড়াবে, এ কথা শ্যামরতনও ভাবতে পারেননি কোনো দিন। আমরা তো নই। শুনলেন শিবরাম চক্রবর্তীর লেখা জলযোগে প্রাণান্ত।